প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসসির হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ময়মনসিংহ বোর্ড 2022-এর একটি আর্থিক অবস্থার বিবরণী সলিউশন নিয়ে। এটার আগে বলা আছে যে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। আমরা জানি নিট ক্রয় আসলে একটি প্রত্যক্ষ খরচ। এটা নির্ণয় করতে গেলে ক্রয় থেকে ক্রয় সংক্রান্ত যে ব্যয়গুলো আছে বা এই ফেরতগুলো আছে এগুলো বাদ দিতে হয় এবং ধারে ক্রয় থাকলে যোগ করতে হয়। তাহলে এই অঙ্কে উদ্দীপকের তেমন এই কাজ নেই ক্রয়ের সাথে, শুধু রেওয়া মিলে এই বলা ছিল যে ব্যাট ক্রয় ব্যাট এই 15% সহ এবং সমন্বয়ে বলা ছিল যে পণ্য উত্তোলন 1500 টাকা। এই ক্রয় সংক্রান্ত কাজ ছিল এই দুইটি, যার জন্য আমি শুরুতেই এই লিখলাম যে ক্রয়ের যে টাকাটা প্রদত্ত আছে ডেবিট দিক দিয়ে 80,500 টাকা প্রথমে লিখলাম এবং এই ক্রয় থেকে এই দুইটি আইটেম আমরা বাদ দিব। আমরা জানি ক্রয় থেকে পণ্য উত্তোলনও বাদ দিতে হয় এবং ক্রয় ব্যাটও বাদ দিতে হয়, আমরা এটা ধারাবিক্রমে বাদ দিব। তাহলে ক্রয়ের টাকা থেকে যদি আমরা সমন্বয় থেকে পণ্য উত্তোলনের আইটেমটা আনি 1500 টাকা, এটা যদি আমরা বাদ দিই 80,500 থেকে যদি আমরা 1500 টাকা বাদ দিই তাহলে আমরা পাচ্ছি 79,000 টাকা। এবং এই প্রাপ্ত 79,000 টাকার উপরে কিন্তু আমাদের ভ্যাট ধার্য করতে হবে, কারণ এখানে বলা আছে যে এই ক্রয়ের উপরে 15% ভ্যাট সহ, যার জন্য এই সহকতার ভিত্তিতে আমরা নিচে লিখেছি 115 এবং উপরে লিখেছি শুধু 15। সহকতা থাকলে ভ্যাট মানে ক্রয় ভ্যাট এইভাবে নির্ণয় করতে হয়। তাহলে আমরা এই 79,000 টাকাকে 115 দ্বারা ভাগ করলাম এবং শুধু 15 দ্বারা গুণ করলাম, পেলাম আমরা 10,304 টাকা। এটাকে বলবো আমরা ক্রয় ভ্যাট। ক্রয় যেহেতু ডেবিট, ক্রয় ভ্যাটও কিন্তু ডেবিটই, এটা আমরা আমাদের ক্ষেত্রে লাগে। তাহলে কি করলাম, এখন শুধু খালি ক্রয় ভ্যাটটা বাদ দিব। ক্রয় ভ্যাট টাকাটা যা পেলাম আমরা তাই লিখলাম, এই টাকা থেকে আমরা এটাও বাদ দিলাম, ক্রয় ভ্যাটের টাকা বাদ দিলাম, আমরা পেলাম 68,695 টাকা। এটাকে আমরা বলতে পারি নিট ক্রয়। এই হলো আমার ক দাগের উত্তর। এখন আমরা খ দাগের আনসার করবো। ক্ষয়তে বলা আছে যে মোট লাভ নির্ণয় করো। আমরা জানি মোট লাভ নির্ণয় করতে গেলে আমাদের টাকার ঘর দিতে হয় 3টি এবং একটি বিবরণের ঘর। আর মোট লাভের নির্ণয়ের থিওরি হচ্ছে নিট বিক্রয় থেকে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হয়। এটা কিন্তু আমাদের চার্ট ওয়াইজ করতে হবে। হ্যাঁ, যে প্রথমেই নিট বিক্রয়টা ভালোভাবে নির্ণয় করবো এবং তারপরে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। তাহলে ক্রয়ের সাথে অনেকটা বিক্রয়ের কাজের মিল আছে। যেমন ক্রয় থেকে আমরা ক্রয় ভ্যাটের টাকাটা বাদ দিয়েছি, সেমভাবে কিন্তু বিক্রয় থেকে কিন্তু বিক্রয় ভ্যাটের টাকাটা বাদ দিতে হবে এবং বিক্রয় সংক্রান্ত যদি আরও কোনো কাজ থাকতো তা কিন্তু আমাদের করতে হতো। যদি বিক্রয় ভ্যাট থাকতো বাদ দিতে হতো, ধারে বিক্রয় থাকলে যোগ করতে হতো। এরকম আইটেম নাই বিদায় আমি শুধু লিখেছি বিক্রয় এবং বিক্রয়ের যে টাকাটা দেওয়া ছিল রেও মিলে 1,15,000 টাকা, তা আমি দ্বিতীয় কলামে লিখলাম, কারণ বিক্রয়ের কাজটা সাধারণত আমাদের দ্বিতীয় কলামই হয়ে থাকে। তারপরে এই বিক্রয় থেকে বাদ দিলাম বিক্রয় ভ্যাট। আমরা তো জানি যে ভ্যাটের নিয়মটা এরকমই, যে যদি সহ বলা থাকে তাহলে নিচে হবে 115 এবং উপরে হবে শুধু 15। তাহলে এই টাকাকে আমরা এটা দ্বারা ভাগ করেছি এবং উপরের 15 দ্বারা গুণ করেছি, আমরা বিক্রয় ভ্যাটের বাবদ পেয়েছি 15,000 টাকা। তাহলে এই বিক্রয় টাকা থেকে যদি আমরা 15,000 টাকা বাদ দিই তাহলে পাবো 1,00,000 টাকা, যেটাকে আমরা বলতে পারবো নিট বিক্রয়। এখন এই নিট বিক্রয় থেকে কিন্তু আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণটা বাদ দেওয়ার পালা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমরা কীভাবে নির্ণয় করবো, জানি আমরা বিক্রিত পণ্য শুরু হয় প্রারম্ভিক মজুত পণ্য দিয়ে এবং শেষ হয় সমাপনী মজুত পণ্য দিয়ে। তাহলে প্রথমেই লিখবো আমরা প্রারম্ভিক মজুত পণ্য এবং প্রারম্ভিক মজুত পণ্য টাকাটা কিন্তু রেওয়া মিলে স্পষ্ট দেওয়া আছে বিশাল টাকা, যার জন্য এটা আমরা দ্বিতীয় কলামে লিখলাম। আর একটা বড় কথা হলো ক্রয়ের কাজ কিন্তু আমাদের প্রথম কলামে করতে হয়, কিন্তু এইখানে যেহেতু আমরা এই ক দাগে অলরেডি আমরা নিট ক্রয় বের করে নিয়েছি, যার জন্য আর আমরা এখানে এটি দেখালাম না, জাস্ট খালি এখানে লিখে নিয়েছি যে ক্রয়ের বাবদ আমরা কত টাকা পেলাম। এখানে কিন্তু আমরা পেয়েছিলাম 68,695 টাকা নিট ক্রয় আমরা লিখলাম। এখন আমাদের প্রত্যক্ষ খরচগুলো, ক্রয় সংক্রান্ত যে খরচগুলো, তাহলে লিখলাম প্রত্যক্ষ খরচ শুধু একটাই পেয়েছি মজুরি, কিন্তু এছাড়াও ছিল যেমন আমদানি শুল্ক, হ্যাঁ ডক চার্জ, যেগুলো নেই বিদায় শুধু মজুরি যে টাকাটা ছিল আমরা দ্বিতীয় কলামে লিখলাম 3,000 টাকা। এখন শুধু আর একটি কাজই বাকি থাকে, যেটি হচ্ছে সমাপনী মজুত পণ্য। অবশ্যই সেটিকে বাদ দিতে হবে। সমাপনী মজুত পণ্য আমরা সমন্বয় পেলাম, দেওয়া আছে অবিকৃত পণ্য বা মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 25,000 টাকা, যে এন্ট্রিটা আমরা লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই 3টা এন্ট্রিকে যোগ করা এবং এটাকে বাদ দেওয়া। এই 3টা যোগ করে 25,000 টাকা বাদ দিয়ে আমরা পাচ্ছি 66,695, যেটাকে বলতে পারি আমরা বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়ের অ্যামাউন্টটা আমাদের নিট বিক্রয় থেকে বাদ দিতে হবে। তাহলে আমরা পাবো 33,305 টাকা, যেটাকে আমরা বলতে পারি মোট মুনাফা বা মোট লাভ, যেটা আমাদের এই খ দাগে আমাদের করতে বলা হয়েছিল। এখন আমরা সলিউশন করব।
গদাগ, এবং গদাগে বলা আছে যে আর্থিক অবস্থার বিবরণী এই তৈরি করো। তাহলে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করবো, যেহেতু আমাদের তেমন এন্ট্রি নাই বিধে আমরা দুইটি কলামই করেছি। এখানে 3টি টাকার করে দিলেও হতো, আমরা 2টিতে সলিউশন করেছি। প্রথমেই কিন্তু আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীকে আমরা 2 ভাগে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে সম্পদ পাশ আর একটা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্বের পাশ। তাহলে প্রথমে আমরা সম্পদ পাশটা সলিউশন করব, যার জন্য লিখেছি সম্পদসমূহের ক্ষেত্রে প্রথমে আমাদের চলতি সম্পদগুলো দেখাতে হয়। এখানে চলতি সম্পদ বলতে আমরা পেয়েছি প্রাপ্য হিসাব এবং সমাপনী মজুদ পণ্য। এইগুলোর সাথে তেমন কোনো কাজ নেই বিধায় আমরা শুধু করে প্রাপ্য হিসাবে যে টাকাটা দেওয়া ছিল 20,000 টাকা তাই লিখলাম, এবং সমাপনী মজুদ পণ্য বাবদ যে 25,000 টাকা দেওয়া ছিল সমন্বয়ে তা লিখলাম, এবং দুইটিকে যোগ করে আমরা মোট চলতি সম্পদ পেলাম 45,000 টাকা। এবং এখন আমরা করব স্থায়ী সম্পদের কাজ। স্থায়ী সম্পদ বাবদ যন্ত্রপাতির টাকা দেওয়া আছে রেওয়া মিলে 1,30,000 টাকা। হ্যাঁ, আর আমাদের অবচয় স্পষ্ট বলা ছিল যে সমন্বয়ে যে যন্ত্রপাতির উপর 5% 6% এই হারে, এখানে স্পষ্ট বলা হয়েছিল যে 7.5% হারে অবচয় ধার্য করতে। তাহলে আমরা এই যে মূল্য যন্ত্রপাতি সেই মূল্যের উপর আমরা পার্সেন্ট ধার্য করে যা পেলাম তা আমরা কি করলাম বাদ দিলাম, এবং বাদ দিয়ে যা পেলাম এটাকে আমরা বলতে পারি এই যন্ত্রপাতির নিট মূল্য। তাহলে আমরা 2টি সম্পদ পেলাম, ঠিক আছে। এবং 2টি সম্পদ পাওয়ার পরে আমরা কিন্তু এখানে যোগফলটা লিখিনি, কারণ আমরা কিন্তু দায় ও মালিকানার দরকার কাজটা এখনো সম্পূর্ণ করিনি। দায় ও মালিকানার কাজ সম্পূর্ণ করার পরে আমরা বুঝতে পারবো যে উভয় পক্ষ সমান হয়েছে কিনা। যদি না হয় তাহলে আমরা কিন্তু অনিশ্চিত হিসাবে সহযোগিতা নেব। তাহলে এই অনিশ্চিত হিসাব কেন এলো এটা এখন আমি বুঝলাম না, আমি দায় ও মালিকানার কাজটা করার পরে বুঝবো। তাহলে এখন আমি দায় ও মালিকানা সত্ত্ব করতে গেলে জানি যে প্রথমে করতে হয় চলতি দায়ের কাজটা, এবং তারপরে যদি দীর্ঘমেয়াদী দায় থাকে সেটা করব। এখানে চলতি দায় করতে গিয়ে প্রথমেই শুধু পেয়েছি প্রদয় হিসাব, টাকা ছিল রেওয়া মিলে 12,000 টাকা লিখলাম, এবং এই বকেয়া বেতন ছিল আমাদের 2 মাসের, স্পষ্ট বলা ছিল সমন্বয়ে যে 2 মাসের বেতন বকেয়া রয়েছে। তাহলে আমি বুঝতেই পারছি যে আমার অলরেডি তাহলে বেতন বাবদ দেওয়া হয়েছে এই 10 মাসে। তাহলে যে টাকাটা দেওয়া ছিল 3,000 টাকা, এই 3,000 টাকাকে আমি 10 দ্বারা ভাগ করেছি, আমি পেয়েছি 300 টাকা। আমার যেহেতু 2 মাসের বকেয়া ছিল এই 300কে আমি 2 দ্বারা গুণ করেছি, পেয়েছি 600 টাকা। তারপরে একটা বেস্ট ইম্পর্টেন্ট একটা আমাদের এন্ট্রি বাকি রয়েছে, যেটা আমরা বলছি ব্যাট চলতি হিসাব, এবং এখানে লিখে দিচ্ছি ক্রেডিট। এটা কীভাবে হলো, আমরা কিন্তু এই ক দাগে কিন্তু ক্রয়ের সাথে ব্যাটের কাজ করেছি, মানে ক্রয় ব্যাটের কাজ করেছি, এবং খ দাগে করেছি বিক্রয় ব্যাটের কাজ। এখানে বিক্রয় ব্যাটের টাকাটা কিন্তু 15,000 টাকা বেশি, এবং ক্রয় ব্যাটের টাকাটা কিন্তু কম। বিক্রয় ব্যাটের টাকাটা যদি আমাদের বেশি হয়েছে আমার ভেবে নিব এটা চলতি দায়ে দেখাতে হবে, আর যদি ক্রয় ব্যাটের টাকাটা বেশি হতো তাহলে কিন্তু এটা আমরা চলতি সম্পত্তি দেখাতাম। তাহলে যেহেতু আমাদের বিক্রয়ের ব্যাটের টাকাটা বেশি হয়ে গেছে, তাহলে 15,000 টাকা থেকে আমাদের 10,304 টাকা বাদ দিলাম। যে টাকাটা অবশিষ্ট থাকে 4,696 টাকা, এটা আমাদের জন্য চলতি দায়, এটা আমরা চলতি দায়ই দেখাবো, যার জন্য এই দায়ের পরিমাণে দেখালাম। তাহলে আমরা 3টা পাচ্ছি চলতি দায়, এবং এই 3টা চলতি দায় যোগ করে আমরা পাচ্ছি 17,296 টাকা। তাহলে যেহেতু দীর্ঘমেয়াদী দায় নেই আমরা লিখলাম না, এখন শুধু বাকি রইল মালিকানা সত্ত্বের কাজটা। এই মালিকানা কাজটা একদমই সিম্পল, প্রথমে লিখতে হবে মূলধন, এর সাথে যোগ করতে হয় নিট মুনাফা এবং উত্তোলন বাধিত, এই কাজটাই সবচেয়ে বেশি আসে। তাহলে আমি লিখলাম মূলধনের টাকাটা 1,50,000 টাকা দেওয়া আছে রেওয়া মিলে। তারপরে নিট মুনাফা কিন্তু 30,000 টাকা, একদম প্রশ্নে বলা আছে যে নিট মুনাফা 30,000 টাকা ধরে এই আর্থিক অবস্থার বিবরণী সমাধান করো। তাহলে লিখলাম 30,000 টাকা। এখন বাকি রয়েছে উত্তোলনের টাকাটা। উত্তোলনের এই 5,000 টাকা দেওয়া আছে আমাদের রেওয়া মিলে, এবং সমন্বয়ে কিন্তু পণ্য উত্তোলন বাবদ দেওয়া ছিল 1,500 টাকা। তাহলে আমরা দুটাকে আমরা অ্যাডজাস্ট করলাম, অ্যাডজাস্ট করে পেলাম 6,500 টাকা। আমরা জানি উত্তোলন মালিকানা নির্ণয়ের ক্ষেত্রে বিয়োগ দিতে হয়, যার জন্য আমরা এটাকে বিয়োগ আকারে রাখলাম। এই ভ্যালুর সাথে এই ভ্যালু যোগ করেছি এবং এটাকে আমরা বাদ দিয়েছি, পেলাম 1,73,500 টাকা। এই ভ্যালুর সাথে আমাদের যে দায়ের যে টাকাটা ছিল এটা যোগ করলাম, তাহলে যোগ ফলবাদ পাচ্ছি 1,90,796 টাকা। এটা আমাদের দায় ও মালিকানা হতে পারে, কিন্তু আমাদের সম্পদ পাশে এই দুইটা ভ্যালু যোগ করার পরে কিন্তু আমাদের এমন টাকা হয়নি, যার জন্য আমরা এটাকে বড় মনে করব। এই বড় ভ্যালুটাই কিন্তু উভয় পাশে লিখতে হইল আর্থিক অবস্থা বিবরণী সমাধান করার নিয়ম। তাহলে এই বড় ভ্যালুটাই কিন্তু আমি এখানে লিখলাম কত 1,90,796 টাকা। কিন্তু এই পাশে কত টাকা শর্ট আমি কীভাবে বুঝবো? তাহলে এই টাকা থেকে আমাদের এই দুইটা ভ্যালু বাদ দিতে হবে। এই দুইটা ভ্যালু বাদ দেওয়ার পর যা পাবো এটাকে আমরা বলবো অনিশ্চিত হিসাব। এই হলো আমার গদাগের সলিউশন।